সাথে সাথে চারিদিক থেকে শোনা গেল অশরীরীর কণ্ঠস্বর। কণ্ঠস্বর ক্রমে বাড়তে লাগল। একটা, দুটো, তারপর অনেক। মরা পোড়ানো শেষ হল। পঞ্চার নেপোড়া কুঁড়ে ঘরের দিকে কৌতূহল ভরা দৃষ্টিতে তাকাতে তাকাতে বাড়ি চলে গেল। আর দেরি করল না কালী। দেয়ালে ঝোলানো তান্ত্রিক বাবার পোশাক গরু তার কুকুরো পরে নিল সে। তারপর সব সরঞ্জাম নিয়ে নিভে যাওয়া চিতার পাশে গেল। আধ ফোড়া কিছু কাঠ দিয়ে সে আবার চিতা জ্বালালো। তারপর শুরু হলো তার মন্ত্র পাঠ। তার পাশে রাখা একটা সরায় সুরা, আর একটাতে মাংস, আর একটা পাত্রে মাখানো আটা। মন্ত্রোচ্চারণের সাথে সাথে শ্মশানের পরিবেশটা কেমন যেন ভুতুড়ে হয়ে যাচ্ছে। হাওয়া বইতে শুরু করেছে। তার সাথে চারিদিক থেকে ভেসে আসছে পৈশাচিক চিৎকার। চিতার আগুন দাউ দাউ করে চলছে। কালী আটার গোলা হাতে চ্যাপটা করে আগুনে দিয়ে রুটি বানাতে শুরু করলো। সাথে সাথে চারিদিক থেকে শোনা গেল অশরীরীর কণ্ঠস্বর। কণ্ঠস্বর ক্রমে বাড়তে লাগলো। একটা, দুটো, তারপর অনেক। খালির চারপাশ থেকে করুণ আর্তনাদ ভেসে আসছে। কালী একেবারে চুপ। সে রুটি বানিয়েই চলেছে। কিছুক্ষণ পর একটা অদ্ভুত বিভৎস ভয়ঙ্কর মূর্তির আবির্ভাব হলো। সে কালীকে জিজ্ঞাসা করল, কালী এবার থামল। সে ঠিকই বুঝতে পারল এই প্রেতরাজ। সে বলল, আমি কালীপদ। কি করছিস এসব? আমি প্রেতরাজের জন্য ভোগ প্রস্তুত করছি। কেন? কি চাস তুই? আপনি তো প্রেতরাজ, আপনার তো কিছু অজানা নয়। এই ভূতেরা আমায় ভারী বিরক্ত করে। আমি এদের প্রভুত্ব চাই। তাই নাকি? তবে জানিস তো, এগুলো আগুন নিয়ে গেলা। যে কোনো সময় তুই সেই আগুনে ঝলসে যাবি। আমি প্রস্তুত। দিয়ে তবে ভোগ নিবেদন কর। মনের আনন্দে ভোগ নিবেদন করল কালী। প্রেতরাজকে সে সন্তুষ্ট করেছে। এখন থেকে সব ভূত প্রেত তার বশে। কিন্তু এসবের মধ্যে কখন যে তার মনে অহংকার বাসা বেঁধেছে তা সে ভুনাক্ষরেও টের পায়নি। সকালে নেপো আর পঞ্চা বলরামের কাছে এলো। বলরাম দাওয়ায় বসে বিশ্রাম নিচ্ছে। দাদা, তোমার শ্মশানের কুটিরে যে একজন লোক এসে থাকছে, তা কি তুমি জানো? মানে বাবা সেখানে নেই?
বাবা তো এমন সিদ্ধান্ত নেবেন না। আমার কুটিতে থাকবে অথচ আমাকে জানাবে না। কে সেই উঠবু? চেহারা দেখে তো উদ্বাস্তু বলেই মনে হচ্ছে। খুব সাবধান, সব দখল হয়ে যাবে কিন্তু, বলে দিলাম। না, এ তো ভালো কথা নয়। চলো তো দেখি। হ্যাঁ, চলো চলো, তাই দেখা যাক। তিনজন এইসব আলোচনা করতে করতে রওনা দিল শ্মশানের দিকে। ওদিকে কালী আজ আর ভিক্ষায় যায়নি। সে এখন পুরোপুরি তন্ত্র সাধক। তার চোখের দৃষ্টি যেন একেবারে পাল্টে গেছে। সে ঘরের বাইরে বসে সাধনা করছে। বলরাম, নেপো আর পঞ্চা শ্মশানে পৌঁছে কুটিরের দিকে গেল। কালীকে দেখে তারা তো একেবারে থ। আরে, তোরা না বলেছিলি এ উদ্বাস্তু? এই যে তান্ত্রিক। বলরামের কথা শুনে চোখ খুলল কালী। হ্যাঁ হ্যাঁ, আমি তান্ত্রিক। আমি পেট সিদ্ধ কালী তান্ত্রিক। সে আপনি যেই হন না কেন, এটা আমার ঘর। আপনি এখানে কি করছেন? ও, তুই সেই বলরাম? আমি এখন থেকে এই ঘরেই থাকবো। তুই তো এই ঘরের কথা ভুলে যা। যা যা। মানে মগের মুলুক নাকি? তাই তো, একেবারে বাপ কেলে জমিদারি পেয়েছি। এবার খুব রেগে যায় কালী। উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে, চুপ, একদম চুপ। তোদের আর একটা কথাও আমি শুনতে চাই না। যা এখান থেকে, যা, না হলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু। বলরামদা, চলো চলো চলো, এখন একে পরে দেখা যাবে। আমি কিন্তু ভয় পাই না। আমি গ্রামের মোড়ল নিয়ে আবার আসবো। তোকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেবো। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি রে। হ্যাঁ, যা এখান থেকে, যা। যা যা, দেখ কে কাকে ছুঁড়ে ফেলে। সবাই সেখান থেকে চলে এলো।